অধ্যায় ২ কাজের ফাঁকে আলাপন। পরের দিন অফিসে যাওয়ার জন্য মনটা কেন যেন সকাল থেকেই উসখুস করছিল। এই অনুভূতিটা আমার জন্য একেবারেই নতুন। সাধারণত অফিসের কথা ভাবলেই একটা ক্লান্তি এসে ভর করে, কিন্তু আজ ঠিক তার উল্টো। বুকের ভেতর একটা চাপা উত্তেজনা। কারণটা বুঝতে অসুবিধে হল না। বৃষ্টি, ওর উজ্জ্বল উপস্থিতিটাই যেন আমার মনকে এমন করে টানছে। অফিসে পৌঁছে নিজের ডেস্কে বসার আগে আর চোখে একবার বৃষ্টির ডেস্কের দিকে তাকালাম। সে তখনও এসে পৌঁছায়নি। কেন জানি না একটু হতাশ লাগল। নিজেরই ছেলেমানুষই দেখে নিজেই অবাক হলাম। কবে থেকে আমি এমন হলাম? কিছুক্ষণ পরই বৃষ্টি এলো। হালকা গোলাপি রঙের একটা কুর্তি আর সাদা পালাজো পড়েছে আজ। চুলগুলো আলতো করে খোপা করা, কয়েকটা অবাধ্য চুল কানের পাশে দুলছে। ওকে দেখা মাত্র আমার বুকের ভেতরটা আবার সেই পরিচিত ছন্দে দুলে উঠল। ও নিজের ডেস্কে গিয়ে বসতেই আমি কাজে মন দেওয়ার ভান করলাম, কিন্তু কান দুটো সজাগ রইল ওর দিকে। আজতেলিয়ে নতুন বেভারেজ কোম্পানির কাজ পুরোদমে শুরু হওয়ার কথা। রহমান সাহেব সকালেই আমাদের দুজনকে, মানে আমাকে আর বৃষ্টিকে ডেকে প্রজেক্টের আরও কিছু খুঁটিনাটি বুঝিয়ে দিলেন। আমাদের মূলত কনসেপ্ট ডেভেলপমেন্ট আর ভিজুয়ালস নিয়ে কাজ করতে হবে। কাজটা বেশ চ্যালেঞ্জিং, কিন্তু বৃষ্টির মতো একজন সহকর্মী পাশে থাকায় আমার আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছিল। কাজের ফাঁকে ফাঁকে বৃষ্টির সাথে টুকটাক কথা হচ্ছিল। বেশিরভাগই কাজ সম্পর্কিত, তবে কখনো কখনো দু একটা ব্যক্তিগত কথাও যে হচ্ছিল না তা নয়। যেমন কফি মেশিনের সামনে দাঁড়িয়ে কফি বানাতে বানাতে বৃষ্টি হঠাৎ জিজ্ঞেস করল, আকাশ, আপনি কি এখানেই থাকেন, মানে ঢাকাতেই? আমি কফির মুখে চুমুক দিতে দিতে বললাম, হ্যাঁ, এই তো কাছেই, ইউনিভার্সিটি এলাকাতে। আপনি? আমি লালমাটিতে থাকি, বিয়ের পর থেকে ওখানেই, হালকা হেসে উত্তর দিল বৃষ্টি। বিয়ের পর থেকে শব্দ দুটো আমার কানে এসে তীক্ষ্ণভাবে মিথল। বুকের ভেতরটা যেন কেউ হঠাৎ করে চেপে ধরল। আমি জানতাম, বা অন্তত অনুমান করেছিলাম, যে সে বিবাহিত হতে পারে, কারণ রহমান সাহেব পরিচয় করিয়ে দেওয়ার সময়ই তার পুরো নাম বলেছিলেন বৃষ্টি রহমান। কিন্তু আজ ওর নিজের মুখে কথাটা শুনে কেমন যেন একটা ধাক্কা খেলাম। এতদিন যে আশাটা মনের কোণে কোণে চুপিসারে বাসা বাঁধছিল, সেটা যেন এক মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। আমি কোনো মতে নিজেকে সামলে নিয়ে বললাম, ও আচ্ছা, আমার গলার স্বরটা কি একটু বেশি শুকনো শোনাল? বৃষ্টি অবশ্য আমার ভেতরের তোলপাড় টের পেল বলে মনে হল না। সে স্বাভাবিকভাবেই বলতে লাগল, আমার হাজব্যান্ড আর্কিটেক্ট, ওর অফিসে ওদিকেই, তাই আমাদের যাতায়াতে সুবিধা হয়। আমি শুধু মাথা নাড়লাম, আর কিছু বলার মতো খুঁজে পেলাম না। মনের ভেতর একটা অদ্ভুত কষ্ট জমাট বাঁধতে শুরু করেছিল। একটা নিষিদ্ধ ফলের দিকে হাত বাড়ানোর আগেই যেন কেউ আমাকে সতর্ক করে দিল। সেদিন লাঞ্চের সময় ক্যান্টিনে সায়নের সাথে দেখা। ও আমার মুখের দিকে তাকিয়েই বলল, কিরে আকাশ, তোকে এমন শুকনো লাগছে কেন? সব ঠিক আছে তো? আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, আর বলিস না, নতুন যে জয়েন করেছে বৃষ্টি, সে ম্যারিড। সায়ন আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, তাতে কি, ভালো কলিগ তো হতেই পারে। তুই প্রথম দিনেই প্রেমে পড়ে গেলি নাকি? ওর গলায় হালকা দুষ্টুমির সুর। আমি ওকে ধমক দেওয়ার চেষ্টা করলাম, আরে না না, সেরকম কিছু না, এমনি, আসলে ওকে দেখে মনেই হয় না যে সে বিবাহিত। কথাটা যে কতটা খোড়া যুক্তি ছিল তা আমি নিজেও জানি। সায়ন হাসল, শোন ভাই, দুনিয়াতে সুন্দর আর ভালো মানুষ অনেকেই আছে, তার মানে এই নয় যে সবার সাথেই প্রেম করতে হবে। আর বিবাহিত মানুষের প্রতি দুর্বল হওয়াটা কিন্তু কাজের কথা নয়, শুধু শুধু কষ্ট পাবি। সায়নের কথাগুলো যে কতটা সত্যি তা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম, কিন্তু মনকে বোঝানো যে বড় কঠিন কাজ। বৃষ্টির হাসি, ওর কথা বলার ভঙ্গি, ওর বুদ্ধিমত্তা, সবকিছুই যে আমাকে চুম্বকের মতো টানছে। আমি জানি এই আকর্ষণের কোনো ভবিষ্যৎ নেই, তবুও নিজেকে আটকাতে পারছিলাম না। বিকেলে রহমান সাহেব আমাদের কাজের অগ্রগতি দেখতে এলেন। বৃষ্টি খুব সুন্দরভাবে আমাদের আইডিয়াগুলো প্রেজেন্ট করল। ওর আত্মবিশ্বাস আর কাজের প্রতি একাগ্রতা দেখে রহমান সাহেবও বেশ খুশি হলেন। আমারও খুব ভালো লাগছিল। বৃষ্টির পাশে বসে কাজ করতে গিয়ে মনে হচ্ছিল আমার নিজের কাজের মানও যেন আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। ওর কাছ থেকে অজান্তেই অনেক কিছু শিখছিলাম। কিন্তু দিনের শেষে যখন একা ফ্ল্যাটে ফিরি, তখন বুকের ভেতর সেই চাপা কষ্টটা আবার মাথাচাড়া দিয়ে ওঠে। বৃষ্টির সুখী দাম্পত্য জীবনের কথা ভেবে মনটা আরও বেশি খারাপ হয়ে যায়। এই অসময়ের বৃষ্টি আমার জীবনে কেন এলো,
যে বৃষ্টি শুধু ভিজিয়ে দিয়ে যাবে, কিন্তু তৃষ্ণা মেটাবে না। ফ্ল্যাটে ফিরে ব্যালকনিতে এসে দাঁড়ালাম। সেই কৃষ্ণচূড়া গাছটা অন্ধকারে আরও বেশি রহস্যময় লাগছে। একটা সিগারেট ধরালাম। বহুদিন পর। ভার্সিটিতে পড়ার সময় মাঝে মাঝে টানতাম, তারপর ছেড়ে দিয়েছিলাম। আজ কেন জানি ইচ্ছে হলো। ধোয়ার কুণ্ডলীগুলো রাতের বাতাসে মিলিয়ে যাওয়ার সাথে সাথে আমার দীর্ঘশ্বাসগুলোও যেন মিলিয়ে যেতে চাইছে, কিন্তু পারছে কই। বুকের ভেতর যে পাথর চেপে বসে আছে, সেটাকে সরাই কার সাধ্য। পরের কয়েকটা দিন এইভাবেই কাটল। অফিসে আমি আর বৃষ্টি নতুন ক্যাম্পেইনের কাজে ডুবে রইলাম। আমাদের মধ্যে কাজের বোঝাপড়াটা আশ্চর্যজনকভাবে খুব দ্রুত তৈরি হয়ে গিয়েছিল। আমি একটা আইডিয়ার খেই ধরিয়ে দিলে বৃষ্টি সেটাকে নিপুণভাবে এগিয়ে নিয়ে যেত। আবার কখনো ওর ভাবনার সূত্র ধরে আমি নতুন কিছু যোগ করতাম। আমাদের এই যুগলবন্দি টিমের বাকিরাও লক্ষ্য করেছিল। রহমান সাহেব বেশ কয়েকবার আমাদের কাজের প্রশংসা করেছেন। বৃষ্টির সাথে কাজ করতে আমি সত্যিই ভালো লাগত। ওর চিন্তাভাবনার স্বচ্ছতা, ওর হাসিখুশি স্বভাব আর ওর আন্তরিক ব্যবহার সবকিছুই আমাকে মুগ্ধ করত। আমি ইচ্ছে করেই ওর থেকে একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতাম। প্রয়োজনের অতিরিক্ত কথা বলতাম না। ওর চোখের দিকে সরাসরি তাকাতে কেমন যেন একটা অপরাধ বোধ কাজ করত। কিন্তু কাজের ফাঁকে যখন ও আমার দিকে তাকিয়ে হাসত বা কোনো একটা জটিল সমস্যার সমাধানের পর হাই ফাইভ দিত, তখন আমার বুকের ভেতরটা অদ্ভুত এক আনন্দে ভরে উঠত। এই ছোট ছোট মুহূর্তগুলোই আমার দিনের সম্বল হয়ে উঠেছিল। একদিন লাঞ্চের পর যখন সবাই নিজেদের ডেস্কে ফিরেছে, বৃষ্টি হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, আকাশ, আপনার কাছে রবি ঠাকুরের কোনো কবিতার বই আছে, বিশেষ করে খেয়া বা বলাকা? আমি কিছুটা অবাক হয়ে বললাম, হ্যাঁ তো, আছে তো। আমার কাছে পুরনো একটা সঞ্চয়িতা আছে, তাতে তো সব কবিতাই পাওয়া যায়। কেন বলুন তো? বৃষ্টি একটু লাজুক হেসে বলল, আসলে আমার হাজব্যান্ডের জন্মদিন আসছে সামনের সপ্তাহে। ও রবি ঠাকুর খুব ভালোবাসে। ভাবছিলাম ওকে বলাকা কাব্য গ্রন্থটা কিনে দেব, সাথে আমার প্রিয় কয়েকটা লাইন হাতে লিখে। কথাটা শেষ না করেই ও কেমন যেন একটু অনমনা হয়ে গেল। ওর চোখ মুখে ফুটে ওঠা লোভালোস ভালোবাসার আভা আমার বুকের ভেতর ঈর্ষার একটা সূক্ষ্ম কাঁটা বিধিয়ে দিল। আমি জোর করে মুখে হাসি ফুটিয়ে বললাম, খুব ভালো আইডিয়া। আমার কাছে বলাকা আলাদা করেও আছে, আপনি চাইলে ওটা নিতে পারেন, একেবারে নতুনই আছে। বৃষ্টির চোখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। সত্যি? তাহলে তো খুবই ভালো হয়। আমি 2-1 দিনের মধ্যেই আপনাকে ফেরত দিয়ে দেব। আরে না না না, ফেরতের কোনো তাড়া নেই, আপনি বরং ওকে সারপ্রাইজটা দিন। আমি বললাম, যদিও বুকের ভেতর একটা অদ্ভুত যন্ত্রণা হচ্ছিল। যে মানুষটার জন্য আমার হৃদয়ে এত ব্যাকুলতা, সে কিনা তার স্বামীর জন্য আমার কাছেই সাহায্য চাইছে। এই পরিহাসটুকুই হয়তো আমার প্রাপ্য। পরদিন আমি বলাকা কাব্যগ্রন্থটা একটা সুন্দর র্যাপিং পেপারে মুড়ে বৃষ্টির ডেস্কে রেখে দিয়েছিলাম, সাথে একটা ছোট্ট চিরকুট। আপনার স্বামীর জন্মদিনের জন্য অনেক শুভেচ্ছা, আকাশ। বৃষ্টি বইটা পেয়ে যে কি পরিমাণ খুশি হয়েছিল তা ওর মুখ দেখেই বুঝতে পারছিলাম। বারবার করে ধন্যবাদ জানাচ্ছিল। আমি শুধু মুখে হেসে ওর উচ্ছ্বাস দেখছিলাম। ওর এই খুশিটুকুর কারণ হতে পেরেই যেন আমার সব কষ্ট সার্থক হয়ে যাচ্ছিল। কিন্তু রাতে একা ফ্ল্যাটে ফিরে আবার সেই পুরনো শূন্যতা। মনে হচ্ছিল যেন আমি একটা চোরাবালিতে আটকে পড়েছি। যতই বেরিয়ে আসার চেষ্টা করছি, ততই যেন আরো গভীরে তলিয়ে যাচ্ছি। বৃষ্টির প্রতি আমার এই অনুভূতি যে অন্যায়, যে নিষিদ্ধ, তা আমি প্রতি মুহূর্তে উপলব্ধি করছিলাম। কিন্তু মন যে কোনো বাঁধন মানতে চাইছে না। সায়ন প্রায়ই আমাকে বোঝানোর চেষ্টা করে, বলে, আকাশ, তুই এই অবাস্তব মোহ থেকে বেরিয়ে আয়। বৃষ্টি তোকে একজন ভালো কলিগ আর বন্ধু ছাড়ার কিচ্ছু ভাবে না। তুই শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছিস। আমি শুনি তার কথা, মাথা নাড়ি, কিন্তু কিচ্ছু করতে পারি না। বৃষ্টির ওই উজ্জ্বল চোখ, ওই মিষ্টি হাসি, ওর আন্তরিক ব্যবহার, সবকিছুই যে আমার মনের ক্যানভাসে স্থায়ীভাবে আঁকা হয়ে গেছে। আমি জানি এই ছবির কোনো বাস্তবতা নেই, এই স্বপ্নের কোনো গন্তব্য নেই, তবুও এই স্বপ্ন দেখতেই যেন আমার ভালো লাগে। কাজের চাপ বাড়ছিল। নতুন ক্যাম্পেইনটা লঞ্চ হওয়ার দিনও ঘনিয়ে আসছিল। আমি আর বৃষ্টি প্রায় দিনই অফিস সময়ের পরও অফিসে থাকতাম। কখনো কখনো আমরা টিম লাঞ্চ বা ডিনারেও যেতাম একসঙ্গে। এই সময়গুলোতে বৃষ্টির আরও কাছাকাছি আসার সুযোগ পেতাম আমি। ওর ছোট ছোট ভালো লাগা, মন্দ লাগা, ওর ভবিষ্যতের পরিকল্পনা, এসব জানতে পারতাম। আর যতই জানছিলাম, ততই যেন ওর প্রতি আমার মুগ্ধতা বাড়ছিল। কিন্তু সাথে সাথে বাড়ছিল একটা চাপা আতঙ্ক। এই মুগ্ধতা যদি কোনোদিন আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যদি আমার মনের গোপন কথাগুলো ওর সামনে প্রকাশ হয়ে পড়ে, সেই ভয়টা আমাকে প্রতি মুহূর্তে তাড়া করে বেড়াত।